সুধী দর্শকবৃন্দ, আমরা এবার চলে যাচ্ছি বিজয়ের দিনকে সামনে রেখে। এই বিজয়ের দিনে আমাদের প্রত্যাশা শীর্ষক আমাদের এই আলোচনা পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন সাহেবকে। কেমন আছেন আপনি? আছি, আল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছায় ভালোই আছি। আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন, তিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি, সরকারি তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের ছাত্র প্রতিনিধি জনাব হাবিবুর রহমান রিয়াদ সাহেব। কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই আলোচনা পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন অতিথি, একজন প্রবীণ রাজনীতিবিদ একজন এবং বীর মুক্তিযোদ্ধা, পাশাপাশি আরেকজন নবীন রাজনীতিবিদ যিনি ছাত্রলীগ নেতা। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের প্রবীণ যে অতিথি আছেন আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই। আলহাজ আনোয়ার হোসেন সাহেব, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনি স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলা গড়বেন। এই সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আপনাদেরকে উজ্জীবিত করেছেন। আপনারা সেই স্বপ্নে লালিত হয়ে জীবন যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে রণাঙ্গনে নেমেছেন। সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ এনএমটিভিকে আজকে আমাকে এই বিজয় মাসে এখানে উপস্থিত করেছে বিদায় আমি এনএমটিভিকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির প্রাণ পুরুষ, বাঙালি জাতির আদর্শ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই অর্জিত বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ, একটা জাতীয় পতাকা, একটা জাতীয় সঙ্গীত, এই উপহার দিতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এ জাতির এই স্বপ্ন বঙ্গবন্ধু আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই 2 লক্ষ মা বোন তাদের সবরম হারিয়েছে, সবরম দিয়েছে পশ্চিমা হায়না শাসক গোষ্ঠীর কবলে। আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শ্রদ্ধা জানাতে চাই 1975 সালের 15 আগস্ট রাতের আধারে এ জাতির আদর্শ জাতির জনকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে এ জাতির অগ্রযাত্রাকে রহিত করতে যে বঙ্গবন্ধু পরিবারের যে সদস্যরা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আসলেই এই স্বাধীনতা বাঙালি জাতির একটা স্বপ্ন জাতির জনক আমাদেরকে দেখিয়েছিলেন। স্বাধীনতা বাঙালি জাতি একদিনে আর 2 দিনে স্বাধীনতাটা অর্জিত হয়নি। দীর্ঘ 25টি বছর বাঙালি জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি নিজের স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন এবং বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন যে একটা স্বাধীন সার্ব বাংলাদেশ, যেই বাংলাদেশে থাকবে না শোষণ বঞ্চনা, যেই বাংলাদেশে থাকবে না সন্ত্রাস, যেই বাংলাদেশে থাকবে না গরিব মানুষ, যে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ, এমন একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তিনি স্বপ্ন দেখিয়েছিলেন। স্বপ্ন দেখাচ্ছিলেন বঙ্গবন্ধু মানুষকে।
আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের টাকা পশ্চিম পাকিস্তানে নিয়ে সেই পশ্চিম পাকিস্তান কোটি কোটি টাকার ইমারত বানিয়েছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয়েছে এই বাঙালি জাতিকে শোষণ করে। এই স্বপ্নটা, এই জিনিসটা বাঙালি জাতিকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছেন জাতির জন্য। আর এই বোঝানোর ফলেই, বোঝাতে গিয়ে তিনি অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক কারাবরণ সহ্য করতে হয়েছে। এই সহ্য করার মধ্য দিয়েই বাঙালি জাতি উপলব্ধি করতে পেরেছে যে বাঙালি জাতির আসল নেতা কে। তারপরে বাঙালি জাতিকে তিনি এই বাঙালি জাতির সম্পদকে, বাঙালি জাতির নেতাকে এই অবস্থানে সৃষ্টি করার জন্য, জানানোর জন্যই তিনি বাঙালি জাতির অভিষেক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই 1970 সালে নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। একসময় মাওলানা ভাসানী বা বাম দলগুলো তখন বলেছিলেন, ব্যালট বক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। জাতির জন্য বলেছিলেন, ব্যালট বক্সে লাথি মারলে বাংলাদেশ স্বাধীন হবে না, বাংলাদেশ স্বাধীনতা কার মাধ্যমে আসতে হবে, সেই যে নেতাটা আগে সৃষ্টি করতে হবে। তিনি 70-এর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, বাঙালি জাতির অভিষেক নেতা হিসাবে বাঙালি জাতির সৃষ্টি করেছিলেন। তৎকালীন সময়ে তিনি বাঙালি জাতির অভিষেক নেতা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। বাঙালি জাতি তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন এবং নেতা সৃষ্টি করেছিলেন, যার ফলে পশ্চিমা শাসক হায়নার গোষ্ঠী বুঝতে পারে নাই এমন বিজয় বাঙালি জাতি শেখ মুজিবের উপর বর্তাবে, এই জিনিসটা পশ্চিমা শাসক গোষ্ঠী বুঝতে পারে নাই বলেই তিনি সবসময় ও পশ্চিমা শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে নানানভাবে ষড়যন্ত্র শুরু করলো। একসময় বাধ্য হয়েছে শেখ মুজিব 7ই মার্চে সেই ঘোষণা দেওয়ার জন্যই, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। সেই দিন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। ঐক্যবদ্ধ হয়ে তিনি যে হুকুম দিয়েছেন সেই হুকুম তামিল করার জন্য তারা চেষ্টা চালিয়ে গেছে। 1971 সালের 25শে মার্চ দিবাগত রাত্রে জাতির জনককে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পূর্ব মুহূর্তেই তিনি তার অনুসারীদের নির্দেশনা দিয়েছিলেন, তিনি পূর্বে নির্দেশনা, সেই যদি আমি যদি হুকুম দেওয়া না পারি, তোমাদের যার যা কিছু তাই নিয়ে শত্রুর মোকাবেলা। তিনি ওয়ারলেস মেসেজে সেই দিন তিনি বাংলাদেশে বাঙালি জাতির স্বাধীনতার ঘোষণাপত্র তিনি পাঠ করেছিলেন 25শে মার্চ দিবাগত রাত্রে, দ্যাট মিনস 26শে মার্চ। যে কারণেই কিন্তু আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবসটা পালন করি। আমি এবার আপনার কাছে ফিরে আসছি। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি এবং সরকারি তোলারাম কলেজের ছাত্রছাত্রী সংসদের ছাত্র প্রতিনিধি হাবিবুর রহমান সাহেব, হাবিবুর রহমান রিয়াদ, এই যে মাত্র আমাদের প্রবীণ অতিথি যেটা বললেন যে ছাত্র রাজনীতি, ছাত্র নেতৃত্ব, একটা ভালো নেতৃত্বের কাছে আশা করেছিলেন আমাদের বঙ্গবন্ধু, সেই দিক থেকে আপনি কি মনে করেন যে সঠিক নেতৃত্ব এখন আমাদের কাছে আছে এবং এই নেতৃত্ব দিয়ে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো? অনুষ্ঠানের শুরুতে আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু ভাই, NNTV-র সঞ্চালক এবং অনুষ্ঠানে যারা আয়োজক করেছেন তাদের সবাইকেই ধন্যবাদ জানাই এবং আমি শুভেচ্ছা জানাই সরকারি তোলারাম কলেজের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে। আজকের অনুষ্ঠানের যে আমাদের শ্রদ্ধেয় নেতা, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন চাচা, ওনাকেও শুভেচ্ছা জানাই এবং প্রথমেই স্মরণ করতে চাই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 52-র ভাষা আন্দোলন এবং মহান 71-এর মুক্তিযুদ্ধে সেই বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজকে এই আমাদের অর্জিত এই স্বাধীনতা। আপনার প্রশ্নের জবাবে একটা কথা আমি বলতে চাই, বঙ্গবন্ধু বলেছেন যে ছাত্রলীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস। বিগত সময়ে আপনারা দেখেছেন যে 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 58 সালের সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা এবং 69-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান 71-এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান ছিল সবচাইতে বেশি। 71-এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগের 17,000 কর্মী জীবন দান করেছিল, তাদের জীবনের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা। 75-এর নির্মমভাবে জাতির জনককে হত্যার পরে সারা বাংলাদেশে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, ভুল ইতিহাসের
ব্যাখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে আমাদের নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জননেতা এ কে এম শামীম ওসমান তিনি আমাদেরকে সত্যিকারের ইতিহাস শিক্ষা দিয়েছেন। আমরা 52 ভাষা আন্দোলন আমরা দেখি নাই, আমরা তরুণ প্রজন্ম, আমরা নতুন প্রজন্মের সদস্য, আমরা মহান 71-এর মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু আমরা বঙ্গবন্ধুর ইতিহাস এবং তার আদর্শ আমরা জননেতা এ কে এম শামীম ওসমান তার কাছ থেকে আমরা শুনেছি, তার কাছ থেকে আমরা শিখেছি। দেখেন 71 সাল এবং বর্তমানে 2020 সাল দুইটাই পার্থক্য। কারণ হচ্ছে 71 সালের যে আদর্শ, যে নীতি, যে অসাম্প্রদায়িক দেশ গঠনের জন্য বঙ্গবন্ধু যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য এবং জননেত্রী শেখ হাসিনার উন্নত অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ গঠনের জন্য আমরা ছাত্রলীগ কাজ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। একটা কথা সত্য যে যখন যুদ্ধের সময় ছিল তখন ছাত্র নেতৃবৃন্দরা আমাদের চেয়ে অনেক বেশি ভূমিকা পালন করেছে, কারণ তখন স্বাধীনতার আন্দোলন ছিল, দেশের আন্দোলন ছিল, তখন পালন করেছে। কিন্তু এখন আমাদের ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এখন আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক ছাত্রলীগের জননেতা এ কে এম শামীম ওসমান, যাকে জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের দায়িত্ব দিয়েছেন। আমরা মনে করি ছাত্রলীগ সঠিক ধারায় চলছে এবং করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন ছাত্রলীগ লাশ দাফন থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছানো থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে। যখন কৃষকরা যখন ধান ঘরে উঠাতে পারছিল না, ঠিক তখন ছাত্রলীগ মাঠে নেমে ধান উঠানোর ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া ছাত্রলীগ লাশ দাফনের কাজও করেছে। তো আমি বলতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য। কারণ আমি মনে করি এখন দেশে কোনো যুদ্ধ অবস্থা নাই। আমাদের আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আমাদের আদর্শকে লালন পালন করে আমাদের সামনের দিকে যে স্বপ্নের সোনার বাংলার যে স্বপ্ন দেখান তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, আমাদের আদর্শিক নেত্রী তিনি। তার নেতৃত্বে আমরা ছাত্রলীগ একটি আমাদের সাংগঠনিক যে রীতিনীতি আছে, সাংগঠনিক রীতিনীতি অনুযায়ী আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সংগঠন হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চাই আগামীতে সেই আমেরিকা, লন্ডনের মতো বা সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়েও অর্থনৈতিক সমৃদ্ধির পথে যখন বাংলাদেশ এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে, সেই উন্নত দেশ গঠনে আমরা ছাত্রলীগ ইনশাআল্লাহ ভূমিকা রাখবো। আমি সে আশা প্রত্যাশা ব্যক্ত করি। আমি এবার আবার ফিরে যেতে চাই আমাদের প্রবীণ যেই অতিথি আছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন সাহেব। আমি তার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা দিবস আমরা পালন করি, বিজয় দিবস আমরা পালন করি, কিন্তু একটা গান এরই মধ্যে আমরা অনেকদিন যাবৎ শুনি যে 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। সেই স্বাধীনতাকে এখনও নতুন প্রজন্ম খুঁজছে, এ বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলেই যেই স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটা স্বাধীন করেছিলাম, সেই স্বপ্নটা এখনো আমাদের বাস্তবায়িত হয়নি। রিয়া যেটা বলল, এখনো অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য আমাদের সংগ্রাম করতে হয়, মিছিল করতে হয়, মিটিং করতে হয়। এটা আসলে দুঃখজনক ঘটনা। যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য জাতির জন্য স্বপ্ন দেখেছিলেন, এই বাংলাদেশের গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল 1975 সালের পূর্ববর্তী সরকার যারা আসছিল, তারা এই স্বপ্নটা ভেঙে নিয়ে চুরমার করে দিয়েছে। আমরা কোনদিন ভাবতে পারি নাই এই বাংলাদেশের রাজাকাররা পতাকা নিয়ে পথপথ করে বাংলাদেশ চড়বে, বাংলাদেশ রাজাকাররা এই দেশ পরিচালিত করবে, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হবে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিয়ে হত্যা করা হবে। এই জিনিসটা আসলে আমরা কোনো সময় চিন্তা করতে পারি না। 1975 সালের পর বঙ্গবন্ধু হত্যার পর যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, জিয়াউর রহমান, এরশাদ, এই যে সামরিক সরকার বারবার আসার ফলেই
কিন্তু এই দেশে স্বাধীনতার স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেছে। 1900 দীর্ঘ অনেক বছর পর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই প্রক্রিয়াটা আবার আমরা শুরু করি। যারা একদিন বঙ্গবন্ধু হত্যা করেছিল, যারা আমার মা বোনকে দর্শন করেছিল, বঙ্গবন্ধুর হত্যাকারী যারা, তাদের হত্যা করার পর আইন করে হত্যা কাণ্ড, এই এই তাদের হত্যা বিচার করা যাবে এই আইন শুরু করেছিল, ইনডেমনিটি বিল বিল পাশ করেছিল। এই অবস্থা থেকে জাতির জনকের কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বলেছিলেন, আমি 1996 নির্বাচনে বলেছিলাম আমি যদি ক্ষমতা আসতে পারি তাহলে কিন্তু আমার এই ওয়াদা, যারা বঙ্গবন্ধু হত্যাকারী আছে তাদের আইনের আওতায় বিচার করা হবে, যারা রাজাকার আলবদরকে প্রতিষ্ঠিত করেছে তাদের আইনের আওতায় বিচার করা হবে। জাতির জনক কন্যা সেই ওয়াদা রক্ষা করেছিলেন বিদায়, কিন্তু হত্যাকারী যারা বঙ্গবন্ধু হত্যাকারী তারা আইনের আওতায় ফাঁদের দণ্ডায়মান করা হয়েছে। যারা রাজাকার আলবদর, যারা আমার মা বোনকে দর্শন করেছিল, অগ্নিসংযোগ করেছিল, লুটপাট করে তাদের আইনের আওতায় ফাঁসির কারণে দণ্ডায়মান করা হয়েছিল। এখনও বঙ্গবন্ধু হত্যাকারী বিদেশে পলায়ন মুক্ত, হয়তো তাদেরকে আইনের আওতায় প্রক্রিয়া চেষ্টা করা হয়েছে। এই যে দীর্ঘ প্রক্রিয়া, যে সামরিক শাসনী দেশে বিরাজমান ছিল, যার কারণে বঙ্গবন্ধু যে স্বপ্ন স্বাধীনতার প্রয়োজন সেই স্বপ্নটা বাস্তবায়ন আমাদের বিলম্বিত হচ্ছে। এটা অবশ্য যদি শেখ হাসিনার সরকার আরও 2-1 টার্ম ক্ষমতায় থাকে তাহলে হয়তো এই স্বাধীনতার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আসলে এই দেশটা 75 সালের পর আজকে স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গিয়েছে। যে 1975 সালের পূর্বে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যে জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছিলাম, যে জয় বাংলা স্লোগান দিয়ে রণাঙ্গন আমরা কাঁপিয়েছিলাম, মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান অস্ত্র ত্যাগ করেছিল, সেই জয় বাংলা স্লোগান 75-এর পর বুলন্ডিত করা হয়েছিল। সেই তালিকায় দেয় পাকিস্তানি ধ্যান ধারণায় কিন্তু সেই জয় বাংলা স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান চালু করা হয়েছিল। রেডিও বাংলাদেশকে, বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ পাকিস্তানের কায়দায় আবার চালু করার প্রক্রিয়া শুরু করেছিল। 96 নির্বাচনে আসার পরে সেই প্রক্রিয়া রুদ্ধ করা হয়েছে। আজকে বাংলাদেশটা একটা পর্যায়ে আসছে যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটা প্রক্রিয়া আসছে। এবং আজকে বাংলাদেশ একসময় জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে এই বাংলাদেশটা ভিক্ষুকের জাতি হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে আন্তর্জাতিকভাবে, কিন্তু শেখ হাসিনা আজকে বাংলাদেশটা উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে। আজকে শেখ হাসিনার বাংলাদেশকে বিশ্ব অনুকরণ করতে চায়। আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন বলে আমরা বাংলাদেশটা, পাকিস্তানকে আমরা সুইজারল্যান্ড বানাতে চাই, তখন কিন্তু সেই পাকিস্তানের জনগণ বলে আমরা সুইজারল্যান্ড হতে চাই না, আমরা শেখ হাসিনার বাংলাদেশ আমরা দেখতে চাই। এটাই তো আমাদের গর্ব, এটাই তো আমাদের গর্ব। আমরা সেই বাংলাদেশ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই সুন্দর বাংলাদেশ, যেই বাংলাদেশ স্বপ্ন জাতির জনক দেখেছে, সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেটা প্রতিষ্ঠিত করব। থ্যাংক ইউ। আমি রিয়াদ সাহেব আপনার কাছে ফিরে আসছি আবার, যে এই স্বাধীনতা, এই বিজয়, এখন তো এই দেশ ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। আপনি এই ডিজিটাল নেতৃত্বের কাছে আপনারা নবীন রাজনীতিবিদ হিসেবে কেমন স্বাধীনতা, কেমন বিজয় দিবস পালন করতে চান, কি প্রত্যাশা আপনাদের? আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন। তো এখন তো আমাদের দেশ স্বাধীন, রক্ত দিয়ে স্বাধীনতা তারা দিয়েছেন। আমি মনে করি যে একজন ছাত্র যখন তার মাস্টার্স বা অনার্স কোর্স শেষ করার পরে যখন তার কর্মজীবনে যায় বা ব্যক্তিগত পেশায় যায়, তখন তাকে কিন্তু দেশপ্রেম নিয়ে তার পেশাটার কার্যক্রম পরিচালনা করতে হয়। তো যারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কারণ সরকার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি মনে করি দেশপ্রেম ছাড়া এই অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। তো যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে যদি দেশপ্রেমটা থাকে সর্বোচ্চ পরিমাণ,
তাহলে আশা করি যে দুর্নীতিটা কমে যাবে, দুর্নীতি থাকবে না। একটা দেশের অর্থনীতির অন্তরায় কিন্তু দুর্নীতি। যদি দুর্নীতিমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়তে পারি, তাহলে আমরা মনে করি আমাদের ডিজিটাল বাংলাদেশ যেটা, যে স্বপ্ন, সে বাস্তবায়ন এটা সম্ভব হবে এবং ডিজিটাল বাংলাদেশ পথ আরও সুগম হবে। আপনি কি মনে করেন যে আপনার যে এই প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে দেশপ্রেম পূর্ণাঙ্গ আছে, এবং আপনি কি মনে করেন এই স্বাধীনতার প্রকৃত ইতিহাস, বিজয়ের প্রকৃত ইতিহাস তারা সব সম্পূর্ণটা জানে এবং সেভাবে চলছে? আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যারা রাজনৈতিক কর্মী বা রাজনীতির সাথে কিছুটা জড়িত, তো আমরা দেখা গেছে যে বই পুস্তকের বাইরেও, যেমন আমাদের মাননীয় সংসদ সদস্য এম শামীম ওসমান, ওনারা যখন বক্তব্য করেন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চাচা ওনারা যখন বক্তব্য করেন, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বক্তব্য করেন, তখন কিন্তু সেই প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এখন সাধারণ ছাত্রছাত্রীরা দেখা গেছে অনেক ক্ষেত্রেই তাদের টেক্সট বুক, তাদের যে বই আছে লেখাপড়ার, তারা ওই বইয়ের বাইরে আর অন্যান্য যে স্বাধীনতার ইতিহাসের যে বইগুলি আছে তারা ওই বইগুলি পড়ে না। তো স্বাধীনতার ইতিহাসকে জানার আগ্রহটা তাদের খুব কম। আমরা রাজনীতি বা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত বলে হয়তো আমরা কিছুটা জানার চেষ্টা করি, আমরা জানি। আমি মনে করি শুধু এই দায়িত্বটা আমাদের নয়, আমরা যারা ছাত্র প্রতিনিধি আমাদের নয়, যারা জনপ্রতিনিধি আছেন, প্লাস শিক্ষকরা আছেন, শিক্ষক সমাজ এবং অভিভাবক বৃন্দ আছেন, তারা যদি দায়িত্ব নিয়ে তাদের সন্তানদেরকে সত্যিকারের যে ইতিহাস বঙ্গবন্ধুর যে রচনা করে গেছেন এবং জননেত্রী শেখ হাসিনা মানুষের ঘরে ঘরে সত্যিকারের ইতিহাস পৌঁছানোর জন্য যেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেই ইতিহাসটা যদি সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের কানে পৌঁছানো যায় এবং তাদেরকে বোঝানো যায়, আমি মনে করি তাদের মধ্যে দেশপ্রেমটা জাগবে এবং সামনের যে নতুন প্রজন্ম বা আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা ইতিহাসকে ইতিহাস বিকৃতির পথে আর যাব না। সঠিক ইতিহাসের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে এবং জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখতে পারবো এবং আমরা অংশগ্রহণ করতে পারবো। আবার ফিরে যাচ্ছি আমাদের প্রবীণ নেতার কাছে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন সাহেব। আমি আপনার কাছে জানতে চাইব যে এখনও অনেক শিক্ষার্থীকে যদি প্রশ্ন করা হয় স্বাধীনতা দিবস কবে, বলে 16ই ডিসেম্বর। 26শে মার্চকে কি বলা হয়, বলে ভাষা দিবস অথবা বিজয় দিবস। এই যে এখনো পর্যন্ত প্রকৃত ইতিহাস বর্তমান শিশুদেরকে জানানো হচ্ছে না বা জানতে পারছে না, এ বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে আমরা এই সত্যিকারের যে পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেটা রিয়াদ বলল, আসলেই দীর্ঘ এই 20টা বছর সামরিক সরকার আসলে বিকৃত ইতিহাস এই দেশে প্রতিষ্ঠা করছে। এই 20 বছরে বাঙালি জাতি সেই বিকৃত ইতিহাস পড়তে পড়তে এখন সত্যিকার ইতিহাসটাই তারা ভুলে গেছে। এখন আসলে হইল যে জিনিসটা, আমাদের লেখাপড়ার জ্ঞানের অভাব, আমরা পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ থাকি। আর আমরা এই দীর্ঘ কয়েকটা বছর এই যে রেডিও টিভিতে যেই বিকৃত ইতিহাস প্রচারিত হয়েছে, এই বিকৃত ইতিহাসের ফলেই আমাদের যেই নবীন প্রজন্ম, সেই প্রজন্মগুলা আসলে তারা ভুল শিক্ষা নিচ্ছে এবং তারা এইদিকে খেয়ালই করে না। এখন আমার একটা জিনিস থাকবে যে আমাদের অভিভাবক যারা আছে, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের অভিভাবকদের উচিত আমাদের সন্তানদের স্বাধীনতার ইতিহাসটা শোনানো, স্বাধীন ইতিহাসটা বলা, রণাঙ্গনে আমরা কি করেছি, কিভাবে স্বাধীনতাটা আসলে, এই জিনিসগুলো আমাদের উচিত। আমাদের অভিভাবকদের সেই জিনিসটা, আমাদের অভিভাবকদের সেই জিনিসটা অভাব। আমাদের অভিভাবকরা কিন্তু এই জিনিসটা আমাদের যে নতুন প্রজন্মের আমার সন্তানদের এই জিনিসটা বুঝাই না, যে স্বাধীনতা কীভাবে হইলো, কীভাবে যুদ্ধ গেল, কীভাবে কে নেতৃত্ব দিল, এই জিনিসটা আমরা বুঝাই না। এই জিনিসটা না হওয়ার ফলে আমাদের সন্তানরা আসলে সেই জিনিস সম্পর্কে অজ্ঞই থেকে যাচ্ছে। থ্যাংক ইউ। অজ্ঞই থেকে যাচ্ছে। আমি আবার ফিরে যাচ্ছি আমাদের নবীন অতিথির কাছে। আমি জানতে চাইব আপনার কাছে 1 মিনিটের মন্তব্য চাইব, সেটা হচ্ছে আমরা সামনে কেমন স্বাধীনতা দিবস চাই, এই বিজয়ের উল্লাসটা কেমন চাই, আমাদের বুকে দেশপ্রেম লালিত করে আমরা কি পারছি কিনা সেই স্বাধীনতাকে
বুকে লালন করে সেই স্বাধীনতা দিবস, সেই বিজয় দিবসকে পালন করতে? এ বিষয়ে আপনার মন্তব্য চাই। আমি একটি ঘটনা উল্লেখ করতে চাই। কিছুদিন আগে আমি শহীদ মিনারে গিয়েছিলাম। শহীদ মিনারে যাওয়ার পর প্রায় সন্ধ্যা 7টা, শহীদ মিনারে যাওয়ার পর আমি দেখতে পারি প্রায় 100 থেকে 120 জনের মতো নারী পুরুষ ছেলে মেয়ে, তারা জুতা পায়ে সবাই শহীদ মিনারে দাঁড়িয়ে আছে, বাদাম খাচ্ছে, কেউ হাঁটতেছে। তো দেখে মানে অনেক কষ্ট পেলাম, খুব খারাপ লাগলো। একজন পুলিশ সদস্যকে দেখলাম, কয়েকজন পুলিশ সদস্য শহীদ মিনারে আড্ডা দিচ্ছে, বসে আছে তারা, হয়তো গার্ডের জন্য। তাকে ডেকে বললাম যে শহীদ মিনার, যেখানে আমরা শহীদদেরকে সম্মান জানাই। আমাকে বললো আপনি কে? আমি বললাম আমি সাধারণ ছাত্র, পড়াশোনা করি। বললাম যে শহীদ মিনারের এই অবস্থা, আপনারা কি করেন? উনি আমাকে বলল সিটি কর্পোরেশনকে জানান। তো আমি বললাম যে সিটি কর্পোরেশনকে তো অনেকবার জানানো হয়েছে, জেলা পরিষদকে জানান। ও জেলা পরিষদকেও জানাবো। আচ্ছা, তারপর তাকে আর কিছু বললাম না, চলে আসলাম। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও যখন আমাদেরকে এই অবস্থা দেখতে হয়, আজকে আমাদের সম্মানিত অতিথি আলোচক, আমাদের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান উনিও উপস্থিত আছেন। আজকে আমি ওনার কাছে অনুরোধ করব যে শহীদ মিনারে একটা নিয়ম নীতি করা হোক, যেখানে শহীদদেরকে সম্মান দেওয়া হয় না, তাহলে শহীদ মিনার করার কি দরকার ছিল? আর আরেকটি বিষয় হচ্ছে, কিছুদিন আগে আপনারা জানেন যে দর্শন সহ বিভিন্ন কারণে সব জায়গায় সামাজিক সংগঠন, সরকারি সংগঠন সবাই আন্দোলন করেছে, সবাই এটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। কিন্তু সেই মানে ইতিহাস ঐতিহ্যের জায়গা শহীদ মিনার, সেখানে বিভিন্ন বাম সংগঠনের মেয়েরা ছেলেরা মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে। অথচ আমাদের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা ছিলেন নিশ্চুপ, একটি কথাও বলেন নাই। যদি আজকে আমরা ছাত্রলীগের সদস্য একটা কথা বলতে যেতাম, কালকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হতো। কিন্তু এর দায়িত্ব শহীদ মিনার রক্ষার দায়িত্ব কি তাদের নাই? আমরা তো তাদের সন্তান, আমরা যদি কোনো ভুল করি তারা শাসন করবে। কিন্তু শহীদ মিনার, প্রশ্ন আমার, শহীদ মিনার রক্ষার দায়িত্ব কার? স্বাধীনতার 50 বছর পরে এসেও কেন শহীদ মিনার নারায়ণগঞ্জে রক্ষা করা হয় না? কেন জুতা পায়ে শহীদ মিনারকে প্রতিদিন সন্ধ্যায় জুতা পায়ে পাড়া দেওয়া হয়? এর নিস্তার আমরা কিভাবে পাবো? আমি ফিরে যাচ্ছি আপনার প্রশ্ন নিয়ে। আমি আমার প্রবীণ অতিথির কাছে, যে আপনার যে প্রশ্ন হচ্ছে দেশপ্রেম, স্বাধীনতা এবং ভাষা আন্দোলনের যেই শহীদ মিনার, সেখানে শহীদ মিনারের বেদিতে জুতো নিয়ে দাঁড়িয়ে থাকে মানুষ, সে বিষয়ে আমি এই বিষয়টাকে নিয়ে জানতে চাইব আমাদের প্রবীণ অতিথির কাছে, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন সাহেব। ধন্যবাদ। আসলেই দেশপ্রেমের অভাব বললেই, দেশপ্রেম সম্পর্কে অজ্ঞতা বললেই আজকে জুতা নিয়ে তারা শহীদ মিনারে ওঠে। এই জায়গায় মানুষকে জোর করে দেশপ্রেম শিক্ষা দেওয়া যাবে না। শহীদ মিনার জুতা নিয়ে ওঠে, ওই পুলিশ গিয়া দাবরা নিয়ে নামাইব, কয়দিনে সেটা নামাইব? আজকে আওয়ামী লীগ গিয়া কয়দিন গিয়া নামাইব? সেই জিনিসটা আসলেই তৃণমূল তাদেরকে সেই শিক্ষাটা দিয়ে দেশের সম্পর্কে শিক্ষাই দিতে হবে। এই শিক্ষাটা আসলেই আমাদের যেমন এই তৃণমূল পর্যায়ে বললে ছাত্র থেকে শুরু করে আজকে তৃণমূল পর্যায়ে সেই জিনিসের শিক্ষা আমরা দিতে ব্যর্থ হয়েছি বলে আজকে এই অবস্থা। দেশপ্রেম আমাদের নেই। আমরা যত কিছুই বলি, দেশপ্রেম থেকে ব্যক্তিপ্রেমটা আমাদের বেশি, দেশপ্রেম থেকে ব্যক্তিপ্রেমটা আমার বেশি। আজকে ব্যক্তিপ্রেমের কারণে কিন্তু এই জায়গায় ওই দেশপ্রেমের গুণগানটা আমরা করি কম। আজকে সেই শিক্ষাটা আমরা দিতে পারি না, সেই শিক্ষা দিতে পারি না বলে শহীদ মিনার আজকে জুতা নিয়ে হবে। আর রিয়া যেটা বলছে যে ওই শহীদ মিনারে বামেরা কারে গালাগালি করলো, একটা বামেরা গালাগালি করলো, সেই জায়গায় আওয়ামী লীগের পেছনকে তারা মারবে, আওয়ামী লীগ তারা থাপ্পড় দিবে? এটা তো এইটা দেখার দায়িত্ব প্রশাসনের। এটা দায়িত্ব হইলো শেখ হাসিনাকে গালাগালি, বিরোধী দল থাকে অনেক গালাগালি করে, সেটা কি আমি গিয়ে তারা আওয়ামী লীগের প্রেসিডেন্টের প্রবীণ লোক আমি তারা মারবো নাকি? সেটা কি হইতে পারে? এটা আসলে এই জিনিসটা শহীদ মিনার একটা মুক্ত অঙ্গন। সেই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করে, এটা তারা করতে পারে, বামেরা করে, ডানেরা করে, আওয়ামী লীগ করে, যাই করে, সেই জিনিসটা যার করে। প্রশাসনকে কারে গালাগালি করলো, এটা প্রশাসনের দায়িত্ব, এটা আওয়ামী লীগের দায়িত্ব না। শুদ্ধ রাজনীতির চর্চা যেখানে করা দরকার, সেখানে করণীয় কিছু আছে কিনা? সেই জায়গায় শুদ্ধ রাজনীতি আসলে গঠন করার জন্য আমাদের সবার দেশের প্রতি টান থাকতে হবে, দেশের প্রতি মায়া থাকতে হবে, দেশের প্রতি টান থাকতে হবে। আমাদের সেই টানের অভাব রয়েছে।
সেই অভাব যদি না থাকতো তাহলে দেশ আরো তাড়াতাড়ি আরো আগায় যেত, আরো আগায় যাইতো। এটি আমাদের সবার এবং আমাদের প্রত্যাশা আগামী দিনে এমন একটা সুন্দর বাংলাদেশ হোক, যেই বাংলাদেশে আসলে দেশপ্রেমের প্রতি আমরা সবাই উদ্বুদ্ধ হব, একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য। সন্ত্রাস, কালো টাকা, দুর্নীতি এই সমস্ত মুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। সেই বাংলাদেশ গঠন করার জন্য তরুণ প্রজন্মের সবচেয়ে বেশি ভূমিকা পালন করা দরকার। তরুণ প্রজন্মের সবচেয়ে আগে আসা উচিত এবং তরুণ প্রজন্মকে আজকে সেই সমস্ত লোভ লালসা তাদের পরিহার করা উচিত। কারণ আমাদের লোভ লালসা থাকতে পারে, কিন্তু তরুণ প্রজন্মের সেই লোভ লালসাটা তারা হলো থাকা উচিত না। কারণ আমি এক সময় আমার নেতা এ কে এম শামসুজ্জোহার সাথে আমি এই প্রধানমন্ত্রী তখন মুনসুর সাহেবের কাছে গেছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, এ কে এম শামসুজ্জোহা, যে ছাত্র জীবনে ছাত্র লেখাপড়া করো, সেই জায়গায় লোভ লালসা পরিহার করো, কারণ তোমাদের সময় অনেক রয়েছে। কারণ তোমাদের অনেক ব্যবসা বাণিজ্যের দিকে নজর দেওয়া উচিত না, তোমাদের লেখাপড়ার দলে নজর উচিত। আমি মনে করি এই তরুণ ছাত্র সমাজ যারা, তাদের এখন লেখাপড়ার মধ্যে মনোনিবেশ করা উচিত এবং দেশপ্রেমের দিকে তাদের আগায় যাওয়া উচিত। যে দেশপ্রেমের অভাবের কারণেই কিন্তু জাতির জন্য বঙ্গবন্ধু যে মারা গেল, সেই মারা যাওয়ার পর বঙ্গবন্ধু জীবিত এসে বলেছিল, এই বাংলাদেশ সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষের প্রয়োজন। আমরা সেই সোনার মানুষ গড়তে পারি নাই, এখন আমরা গড়ার জন্য চেষ্টা করছি, কিন্তু সেই অবস্থায় আমরা যেতে পারিনি। আমরা অদূর ভবিষ্যতে তরুণ সমাজের কাছে, ছাত্র সমাজকে আমরা আহ্বান করবো, লেখাপড়ার মনোনিবেশ করো এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ তৈরি করো। যেই মানুষ আমরা হয়তো ব্যর্থ হয়েছি, তোমরা হয়তো ব্যর্থ হয়ে না, তোমরা সেই সোনার মানুষ পয়দা করার জন্যই ভালোভাবে লেখাপড়া করো, ছাত্র অধ্যয়ন তপ এই জিনিসটার দিকে মনোনিবেশ হও, তাহলে কিন্তু সোনার মানুষ তৈরি হবে, সুন্দর বাংলাদেশ গঠন হবে। এই যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব হবে। এই হলো আমার কামনা, এই হলো আমার প্রত্যাশা। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত দুই অতিথিকে আমি প্রিয় দর্শকবৃন্দের কাছে ফিরে যাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, আমরা আজকে যে আলোচনা করেছি, এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন স্বাধীনতাকে আমরা চেয়েছি, বুকে লালন করেছি, এখনো প্রত্যাশা রাখছি একদিন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সেই সোনার বাংলা হবে এই বাংলাদেশ, এবং আমরা পাব পূর্ণাঙ্গ স্বাধীনতা। বিজয়ের দিনে আজকে আমাদের এই প্রত্যাশা নিয়েই আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের নবীনরা কি চায়, প্রবীণরা কি চায়, আমরা কি চাই, আগামীর কাছে কি চাই, বর্তমান প্রজন্মের কাছে কি চাই, ভবিষ্যতের কাছে কি চাই। সবাইকে ধন্যবাদ।